আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হলো স্মার্ট ইকো ফ্রেন্ডলি লিভিং সলিউশন। আমাদের মূল প্রজেক্টের নাম এটা হলেও এর মধ্যে আরো 5টি সাব প্রজেক্ট রয়েছে। তার মধ্যে প্রথমটি রয়েছে হচ্ছে কম্পারিজন বিটুইন ফিক্সড প্যানেল এবং সোলার ট্র্যাকিং সিস্টেম। এই দুটো আমরা রেখেছি কোনটাতে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং কোনটাতে একটু কম পরিমাণে বিদ্যুৎ হয় সেটা দেখানোর জন্য। এবং এই ক্ষেত্রে থেকেও আমাদের যে একটা মার্কেট প্লেস নিয়ে আসা সম্ভব সেটা আমরা এখান থেকে দেখিয়েছি। এখন এটা কিভাবে দেখিয়েছি দেখুন, একটা বাসায় যখন আপনি নাইট শিফটে কাজ করেন, ধরেন আপনি একজন ব্যাচেলর, আপনার নাইট শিফটে কাজ আছে, আপনি রাত্রে চলে যাচ্ছেন, আপনার বাসায় যদি সোলার সিস্টেমটা থাকে তাহলে আপনার কিন্তু বিদ্যুৎটা প্রয়োজন হচ্ছে না। এখন এই বিদ্যুৎটা তো স্টোর করার ওয়ে নাই, আপনি তো এখান থেকে কোনো কিছু পাচ্ছেন না, আপনার শুধু শুধু অপচয় হয়ে যাচ্ছে। তো এই অপচয়কৃত বিদ্যুৎটাকে আমরা একটা মার্কেট প্লেসে নিয়ে এসেছি। এই প্রজেক্টের নাম হলো মাইক্রোগ্রিড এনার্জি সিস্টেম বা স্টোরেজ সিস্টেম। তো এটা একটা মার্কেট প্লেসে নিয়ে এসেছি। এক্ষেত্রে কি হবে, দেখা যাচ্ছে যে আপনার বাসায় যদি প্রতিদিন 2 ইউনিট পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় তাহলে এই 2 ইউনিট পরিমাণ বিদ্যুৎ আপনি কিন্তু অন্য একজনের কাছে, বিক্রেতার কাছে বিক্রি করতে পারবেন। এখানে থার্ড পার্টি হিসেবে থাকবো আমরা। এই সিস্টেমটা মূলত কাজ করবে এখান থেকে সোলার সিস্টেমের মাধ্যমে যখন সরাসরি বিদ্যুৎটা রিচার্জেবল হয়ে যাবে, এখান থেকে সরাসরি বিদ্যুৎটা আমাদের সেন্ট্রাল ইউনিট হাবে গিয়ে যুক্ত হবে এবং অটোমেটিক সুইচিং এর মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের বাসায় চলে যাবে। এবং এখানে প্রসেসটা হলো আপনার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বাসাতেই একটা মিটার থাকবে, প্রিপেইড মিটার। আমার এতটুকু বিদ্যুৎ প্রয়োজন, আপনাকে পে করলাম এবং আপনি এতটুকু বিদ্যুৎ বিক্রি করবেন। যেহেতু একটা ইউনিটে ধরা যাক 50টা বাসা আছে, 20টা বাসায় সোলার প্যানেল যুক্ত আছে এবং 30টা বাসায় নেই। এখন আমরা চাচ্ছি আমাদের কমিউনিটিকে সোলার কমিউনিটিতে পরিণত করতে। তো এখন ওই 30টা বাসা চাইলে এই 20টা বাসা থেকে বিদ্যুৎ নিতে পারে এবং এরা যারা বিদ্যুৎটা দরকার পড়ছে না তারা ততটুকু বিক্রি করে দিতে পারবে। তো সেখানে থার্ড পার্টি হিসেবে আমরা থাকবো। তারা যদি 6 টাকা ইউনিট বিক্রি করে, আমরা আপনাদের কাছে বিক্রেতা হিসেবে থার্ড পার্টি হিসেবে থাকবো, 2 টাকা লাভ নিয়ে বিক্রেতার কাছে 8 টাকা হিসেবে দিব। আমাদের সরকার কর্তৃক যে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটা দেখা যায় যে 10 টাকা ইউনিট থেকেও বেশি। তো এখন আমরা যেহেতু কম দামে আপনাকে দিচ্ছি, আপনিও উপকৃত হচ্ছেন, তারাও বিক্রেতা হিসেবে উপকৃত হচ্ছে এবং সেই সাথে আমরা রক্ষণাবেক্ষণের জন্যও কিন্তু টাকাটা নিচ্ছি, যেটা আমাদের উঠে আসছে। তো এই পরিবেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটা সার্ভে করে দেখেছি যে যদি এমন ঘটনা ঘটানো যায় তাহলে প্রতি মাসে 9,600 টাকা পর্যন্ত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা পাবো এবং বছরে গিয়ে 1,15,000 টাকায় সেটা দাঁড়াবে। আর যদি এটা জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কোটি টাকা ঊর্ধ্বে ছাড়াবে এক বছরে। তো এটা হলো একটা মার্কেট প্লেস সিস্টেম, যেটা আমাদের বেকারত্বের হার দূর করবে, আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করবে। তার মানে অপচয়কৃত বিদ্যুৎটাকে আমরা সম্পদে নিয়ে যাচ্ছি। এরপরে যদি আমরা আগাই তাহলে আসবে হচ্ছে কার্বন পিউরিফিকেশন উইথ অ্যালগে পিউরিফিকেশন। দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, কেমিক্যাল ফ্যাক্টরি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের ভারী ধাতু থেকে শুরু করে কেমিক্যাল এবং সালফার অক্সাইড, নাইট্রাস অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। এখন এইটাকে আমরা কিভাবে সমাধান করব? আমাদের সমাধানের উপায় হলো কার্বন পিউরিফিকেশন। যখন এখান থেকে অ্যাক্টিভেটেড চারকোলের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, চিমনি দিয়ে এসে এটার সাবলাইনটা অ্যালগে পিউরিফিকেশনের মধ্যে যাবে এবং কিছু অংশ আবার কার্বন পিউরিফিকেশনের মধ্যে দিয়ে এসে ধোঁয়া হিসেবে পরিণত হবে, সাদা ধোঁয়ায়, যেটা পরিবেশের জন্য উপযোগী। এখন অ্যালগো পিউরিফিকেশনটা আমরা কেন রেখেছি? অ্যালগো পিউরিফিকেশনটা রেখেছি মূলত আমরা জানি যে শৈবাল মূলত বায়োরিয়েক্টর হিসেবে কাজ করে। এইটা আমাদের সার্ভেতে দেখা গেছে শুষ্ক 1 কেজি শুষ্ক শৈবাল 1.83 কেজি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারে এবং সেম পরিমাণ অক্সিজেন আমাদের পরিবেশে দিতে পারে, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। এবং সেই সাথে বিষাক্ত যেসব পদার্থ আছে, যদি আমরা নাইট্রোজেন অক্সাইডের কথাই বলি, তাহলে সেটা সে সরাসরি পুষ্টি হিসেবে গ্রহণ করতে পারে এবং বায়োফুয়েলে কিন্তু পরিণত করতে পারে। এটা যদি নষ্ট হয়ে যায় বা মারাও যায়, আমরা কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে বিভিন্ন ধরনের তো বিষাক্ত পদার্থ আছে যেগুলো পানিতে মিশে অ্যাসিডিক করে ফেলবে এবং পানিটা নষ্ট করে ফেলবে। এখন এই পানিটাকে অপচয় করবো? মোটেই না। এর জন্য সমাধান আছে, সেটা হলো আমাদের লিথো ফিল্টার। এখন এই লিথো ফিল্টারটা কি? লিথো ফিল্টারের মধ্যে আমরা 6টা ধাপে কাজ করেছি। 6টা ধাপের মধ্যে রয়েছে মোটা বালু, চিকন বালু, তার সাথে রয়েছে হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল,
জিওসাম, তারপরে আছে হচ্ছে ক্যালসিফাইড থেকে শুরু করে সবকিছু আছে, যেটা আমরা ধাপে ধাপে যেমন পানি পরিশুদ্ধ করবে তার সাথে মিনারেল যোগ করবে এবং আমাদের পানিটাকে বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী 95% নিয়ে যাবে এবং অ্যাসিডিক পানিকে ক্ষারীয় পানিতে রূপান্তর করবে। তার মানে কি হলো, অপচয় হওয়ার কোনো কাহিনী নেই, এটাতে কিন্তু বিদ্যুতেরও প্রয়োজন হয় না, সাশ্রয়ী হয়। এবং সেই সাথে আমাদের যদি বৃষ্টির পানিটা চলে আসে, সেটা কিন্তু ধরার কোনো উপায় নেই, খাওয়ারও কোনো উপায় নেই। আমাদের এই লিথো ফিল্টারের মাধ্যমে কিন্তু বৃষ্টির পানিকেও পরিশুদ্ধ করার উপায় রয়েছে। এবার যদি আসা যাক যে আমাদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়, সেসব বর্জ্যের মধ্যে থাকে কিন্তু খড়, কুটো, যেগুলো সচরাচর গরুকে খাইয়ে দেওয়া হয় কিংবা পুড়িয়ে দেওয়া হয়, যেখান থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে বিভিন্ন গ্যাস তৈরি হয়। এখন এই ধরনের পদার্থকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমরা এটাই করেছি। এখান থেকে আমরা তৈরি করেছি এগ্রোবোর্ড। এখানে বিভিন্ন ধরনের বাইন্ডার হিসেবেও আমরা ডিগ্রেডেবল পদার্থই নিয়েছি, যেসব ডিগ্রেডেবল পদার্থটা কিন্তু আমাদের পরিবেশের জন্য জৈব সার হিসেবেও ইউজ করা সম্ভব। এখন এর মধ্যে যেসব পদার্থ আছে, যেমন হচ্ছে স্টার্চ রাখা হয়েছে, কর্নফ্লাওয়ার, বোরিক পাউডার, অ্যামোনিয়াম ফসফেট, এবং সেই সাথে আছে হচ্ছে বাইন্ডার হিসেবে এই ধরনের খড়কুটোগুলো আছে। ম্যাক্সিমাম বেশি পরিমাণ রাখা হয়েছে খড়কুটো। এখন এগুলো যে প্রসেসিং, আমরা প্রসেসিং এর মধ্যে দিয়ে গেছি, এই প্রসেসিং এর মাধ্যমে আপনাকে এতটুকু এনশিওরিটি দেওয়া যাবে যে এটা যেমন ঘুনে ধরবে না, তেমন হচ্ছে তাপমাত্রা রোধী, সেই সাথে আপনাদের বহনযোগ্যতা, ওয়াটারপ্রুফ, এবং সেই সাথে আপনাদের ড্যাম হয়ে যাবে না। এটা স্থায়িত্ব খুব বেশি পরিমাণে নিয়ে যাওয়া সম্ভব যদি আপনি এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসের নিচে চাপ দেন। যেহেতু এটা বাসায় বানানো, তাই অতটা মজবুত নয়, তবে যথেষ্ট মজবুত, হাত দিয়ে ভাঙবে না এমন। তো সেটা এখন এটা হাইড্রোলিক প্রেসার নেওয়ার কারণে যখন এর মধ্যে কিন্তু অক্সিজেন অণু ঢুকতে পারবে না, যখন অক্সিজেন অণু ঢুকতে পারবে না, দেখা যাবে যে এর মধ্যে কিন্তু আগুন ধরার নিশ্চয়তা নেই বা ধপ করেও ধরে উঠবে না। সেই সাথে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস খুব সহজেই তাপমাত্রা কমায় ফেলতে পারবে। এবং যেহেতু আন্তর্জাতিক বাজারে গ্রিন কেমিস্ট্রির উপরে জোর দেওয়া হচ্ছে এবং সাস্টেইনের উপর জোর দেওয়া হচ্ছে, তাই এই সাস্টেইনেবিলিটি বাড়াতে আমরা কিন্তু এটা মার্কেট প্লেস আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করতে পারি। সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, থার্মোকলের বিপরীতে ব্যবহার করা সম্ভব, আসবাবপত্র তৈরি করা সম্ভব, সবকিছুই সম্ভব। এখানে কিন্তু কোনো কিছু অসম্ভব নেই। সেখানে কর্মসংস্থান তৈরি হবে, আমাদের বেকারত্বের হার দূর হবে এবং আমাদের বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যাবে। মানে নিজেরাই উৎপন্ন করব, নিজেরাই টাকা পাবো, নিজেরাই দেশের মান উন্নয়ন করব। জি, এটাই আমাদের প্রজেক্ট। ধন্যবাদ। একটা বিষয় জানা যাচ্ছে, সেটা হলো যে সোলার সিস্টেমটা যে বিদ্যুৎটা ব্যবহার করতেছে, এটা শুধু দিনের থেকে জি, এটারও সলিউশন আমাদের কাছে আছে। তো এই জন্য কিন্তু আমরা সেন্ট্রাল ইউনিট হাব রেখেছি। দিনের বেলায় একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ যখন আমাদের এটার উপর দিয়ে পড়বে, ট্র্যাকিং সিস্টেমের উপর, আগেই বলেছি এটা 35 থেকে 40% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। তো যখন এটা থেকে 35 থেকে 40% বেশি বিদ্যুৎ আসবে, তখন সেন্ট্রাল ইউনিট হাবে গিয়ে ব্যাটারিতে জমা হবে। সেখান থেকেই আমরা অটোমেটিক সুইচিং এর মাধ্যমে কিন্তু সারা ইউনিটে ছড়িয়ে দেবো, জি ওটা স্টোর করে রাখবে। জি জি, সেখান থেকে সব কিছুতে যাবে। আর মেইনটেনেন্স কিন্তু তেমন কঠিন কিছু না। আমরা চাইলে, যেহেতু সোলারে এসি কারেন্ট আসে, সেখান থেকে আমরা সরাসরি ডিসিতে পরিণত করে সেখান থেকে কিন্তু মেনটেন করা খুবই সহজ। কন্ডাক্টিভ পরিবাহিতা বা উচ্চ ভোল্টেজের মাধ্যমে কিন্তু সবকিছু সম্ভব। জি, সোলার থেকে ডিসি আসে, আমরা সরাসরি সোলার থেকে এসি তো আসে। আচ্ছা সরি, আমি একটু কনফিউজ হয়ে গেছি। এটা কি শুধু শহর অঞ্চলের জন্যই নাকি গ্রামে? জি, এটা গ্রাম শহর আপনি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যেখানে জায়গা আছে। শুধু একটা প্রজেক্ট নিয়ে ভাবার যতটুকু দরকার এটাই। এটা টোটাল টু বিল্ড করতে হলে কতটুকু পরিমাণ জায়গা লাগবে? এটা তো আমরা বলেছি একটা কমিউনিটির উপর নির্ভর করবে। আপনি চাইলে এখন সরকারের অনেক জায়গা হ্যাঁ। আছে যেগুলো পড়ে আছে, ওনারা নর্মাল কোনো সোসাইটি তৈরি করবে না, অনেকে বলেই রাখছে অনেক জায়গায়। তো ওইসব জায়গায় যদি প্ল্যান করে এই সোসাইটি উনি ক্রিয়েট করতে পারে তাহলে হবে। ওই জন্য আপনি দেখতে পারেন। এমনিতে খড়কুটোতে জি জি, হ্যাঁ, না আমি তো বলেছি এটাতে হচ্ছে স্টার্চ ব্যবহার করেছি, স্টার্চ হিসেবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। হ্যাঁ, কর্নফ্লাওয়ারের মধ্যে যেহেতু হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ডের মাধ্যমে খুব সহজেই কানেক্ট করে। না, এটা খুব একটা কস্টলি হবে না। আমরা সার্ভে করেও দেখেছি যে যদি এটা শিল্প কলকারখানার ক্ষেত্রে নিয়ে আসা হয়, তবে এটা প্রতি বর্গ বর্তমানে ফুটে বাসায় ব্যবহৃত সিলিং এর তুলনায় কম। প্রতি বর্গ ফুটে 8 থেকে 10 টাকা পর্যন্ত কমিয়ে নিয়ে আসা সম্ভব। যেহেতু বাসায় বানিয়েছি, কষ্ট একটু বেশি পড়বে, প্রোটোটাইপ হিসেবে বানাতে সবসময় একটু বেশি টাকা পড়ে, কিন্তু যখন বড় প্লেসে নিয়ে যাওয়া যাবে তখন খুব কম পড়বে। এটা নর্মাল থার্মোকলের চাইতে কিংবা বর্তমানে যে প্লাস্টিকের সিলিং গুলো আছে সেগুলো থেকে খুবই সাশ্রয়ী, এবং সেই সাথে এগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়া খুব সহজ এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, সবকিছুতেই পারফেক্ট। আপনার পরিচয়টা একটু দিবেন।
ও আচ্ছা, আমি হচ্ছে ফাতেমা নূর রিতু, আমি অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগের শিক্ষার্থী, 2024-25 সেশন। এই প্রজেক্টটা কি আপনাদের মানে বিভাগের মধ্যে আছে, পড়াশোনার মধ্যে নাকি পড়াশোনার বাইরে? অবশ্যই এখানে সবকিছু কেমিস্ট্রি রিলেটেড। কোন মানে কোন ইয়ারের আপনাদের এই প্রজেক্ট আছে, এটা কি ফার্স্ট ইয়ারে? প্রথম বর্ষে এটা হচ্ছে আমরা সবাই ফার্স্ট first year। ইয়ারের সবাই মিলে ভেবেছি, এবং আমরা চেষ্টা করেছি যেন কেমিস্ট্রি রিলেটেড সবকিছু এর মধ্যে থাকে, আমাদের যতটুকু সূক্ষ্ম জ্ঞানে যতটুকু নিয়ে আসা যায়। এর মধ্যে যেমন ম্যাটেরিয়াল সায়েন্স আছে, তারপরে আছে কেমিক্যাল সায়েন্স আছে, তারপর গ্রিন কেমিস্ট্রি আছে, তার থেকে শুরু করে বাইন্ডার বা জৈব পদার্থগুলো পলিমার কিভাবে কি করা যায় সবকিছু মিলাই আমাদের প্রজেক্ট আর কি। আচ্ছা, ধন্যবাদ।